আমার দাদি ছিলেন গর্ভবতী। কোনো একটা কারণে আমার দাদি একদিন রাতে বাইরে আসলেন, হাতে হ্যারিকেনের আবছা আলো। সে আলোয় তিনি উঠোনের পাশে একটা সজনে গাছের নিচে কিছু একটা দেখতে পেলেন। গোয়ালের গরুটুর হতে পারে ভেবে তিনি একটু কাছে এগিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে তার রাতের স্বপ্নে দেখা সে বিভৎস নারীর অবয়বটি, যার গলায় ছিল লাল লাল গোল ছোপ রক্তের মতো চোখ। ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন। শুরু হয়ে গেল ভূতের ডাকের নতুন একটা এপিসোড। আমি সাথে আছি মাসুম। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রথমেই আমরা একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম মাসুম ভাই, আশা করছি ভালোই আছেন। আমি মামুন আব্দুল্লাহ, লিখছি বাগেরহাট ফকিরহাট থেকে। এরপর তিনি সরাসরি তার ঘটনাটা এসেছেন। যাচ্ছি ঘটনায়। আশা করি এই ঘটনাটি আপনার ও শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি 1966 সালের দিকে আমার দাদার সাথে ঘটে, সম্পর্কে যিনি আমার দাদু হন। এবারের ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা। যদিও ঘটনাটি অনেক বড়, আমি যথাসম্ভব ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। বেশ আগের ঘটনা। আমার দাদুর নাম ছিল মকসুদ শেখ। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন। যুবক বয়সী, ভীষণ সাহসী, গানও গাইতে পারতেন বেশ। গ্রামের গানের আসর প্রতি বছর তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রাম, মাঠের শেষ প্রান্তে ছিল দাদুর বাড়ি। একদিন কিছু লোক খুব তাড়াহুড়া করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না। মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হতে থাকে মেয়েটিকে দেখতে। দাদুকে ডাকা হলো। তিনি বাড়ি থেকে লোক সমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটির চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটার সেই বিভৎস আচরণ, মুখ থেকে জিহ্বা এক হাতের মতো বেরিয়ে বারবার মাটি স্পর্শ করছিল। রক্তলুলুপ্ত চোখ, নিজের চুল, হাত ছেঁড়া, এগুলো যেন দাদুকে একদম আটকাতে পারছিল না। অবশেষে তিনি যেটা পারেন সেটা সাময়িক একটা চিকিৎসা মাত্র। মেয়েটিকে তেল পড়া, পানি পড়া ইত্যাদি দিয়ে তার পরিবারকে বলে দেন পরের সপ্তাহে আবার নিয়ে আসতে। দাদু দিনগুলো অন্য কয়েকটি দিনের মতোই কাটছিল। হঠাৎ একদিন রাতে একটা স্বপ্ন দেখেন তিনি। স্বপ্নে তার সামনে বিভৎস কুৎসিত বিকৃতির চেহারার মাঝবয়সী এক নারী অবয়ব উপস্থিত হয় এবং বলে, আমাকে ওর থেকে আলাদা করিস না, এতে তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদুর এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। ঠিক তার পরদিন রাতে আমার দাদি একটি স্বপ্ন দেখেন, যেখানে একটি বিকৃত নারী অবয়ব উপস্থিত হয়ে আমার দাদিকে বলে যায়, তোর স্বামীকে বলে দিস আমাকে ওর থেকে আলাদা না করতে। সকলে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করে এবং তিনি দাদিকে বলেন, ওটা কোনো ব্যাপার না, ঘুম ভালো হয়নি তোমার, এই জন্য এমনটা দেখছো। তিনি দাদিকে কিছু নিয়ম কানুন বলে দেন এবং ঘুমানোর আগে তাকে এগুলো পালন করতে বলে দেন। দিনকাল ভালোই চলছিল। 7 দিন পর সেই মেয়েটিকে দাদুর কাছে আনা হয়। মেয়েটির অবস্থা ছিল বেশ বাজে। আমার দাদু তা খুব ভালোভাবেই বুঝতে পারলেন। তার কবিরাজি দক্ষতা ব্যবহার করে তিনি দেখলেন মেয়েটির সঙ্গে একটা জিন আছে, যেটা ছিল একটা মহিলা জিন। তার পরিবারকে কথাটা জানানো হলে তার পরিবার দাদুর উপর চিকিৎসার ভার দেন। তারা টুকটাক যেসব জানতেন দাদু, বেশ কিছু সময় ধরে কবিরাজি চালিয়ে জিনটাকে বিদায় করলেন তিনি। এবং কে জানতো যে এই বিদায় করা ওই জিনটি আমার দাদুর সংসার, জীবন একসময় কাল করে দেবে, কাল হয়ে আসবে। আমার দাদি ছিলেন গর্ভবতী। কোনো একটা কারণে আমার দাদি একদিন রাতে বাইরে আসলেন, হাতে হ্যারিকেনের আবছা আলো। সে আলোয় তিনি উঠোনের পাশে একটা সজনে গাছের নিচে কিছু একটা দেখতে পেলেন। গোয়ালের গরুটুর হতে পারে ভেবে তিনি একটু কাছে এগিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে তার রাতের স্বপ্নে দেখা সে বিভৎস নারীর অবয়বটি, যার গলায় ছিল লাল লাল গোল ছোপ রক্তের মতো চোখ।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে। এ দৃশ্য দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তার সাথে ঘটে যাওয়া সবকিছু তিনি খুলে বলেন। পরদিন দাদু তার বাড়ি বন্ধ করে দেন। এরপর বেশ কিছুদিন তেমন কিছু আর হয়নি। একদিন রাতে দাদি পেটে খুব ব্যথা অনুভব করেন। প্রথমবারের মতো বাচ্চা প্রস্রাব করেন তিনি। তাই বাচ্চা দেখে নিজেই অবাক হন। বাচ্চাটি ছিল মৃত এবং তার গলায় ছিল লাল লাল, চোখ দুটো যেন ছিল রক্তের মতো, যেন দাদির সেই রাতে সজনে গাছের নিচে দেখা সেই নারীর অবয়বের একটি মূর্তি। পরিবারের শোকের ছাপ, তাড়াতাড়ি দাফন কার্য শেষ করা হয়। বাচ্চাটির এই মর্মান্তিক ঘটনার পর 2-3 মাস সবকিছু স্বাভাবিক ছিল। একদিন পাশের গ্রামের একটা পালা গানের মঞ্চ থেকে ডাক পান দাদু। সবসময় সেখানে উপস্থিত হন, সময় মতো সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষ করে মাঝরাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কে জানতো ওই রাতে অপ্রত্যাশিত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার সাথে। বাড়ি ফেরার পর ছিল একটা নদী। নদীর রাস্তা ধরে ওই রাতে খেয়াঘাটে পৌঁছালেন দাদু। একটা মাত্র ডঙ্গি ঘাটে ছিল। নদী পার হলেন তিনি। নদীর অদূরে ছিল একটা শ্মশান ঘাট, যেটার সামনে থেকেই বাড়ি আসতে হতো। শ্মশান ঘাট পার হলেন। ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা বিরাজ করছিল চারদিকে। হাতে 3 ব্যাটারির একটা টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নাকে খুব বাজে একটা গন্ধ পেলেন এবং অনুভব করলেন তার পেছনে কেউ একজন আছে। গ্রামের কেউ হতে পারে ভেবে তিনি টর্চটা ঘুরিয়ে মারেন, কিন্তু কিছুই দেখতে পান না। তার মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠল। জলদি দোয়া পড়ে নিজের শরীরটা বন্ধ করে নেন এবং আবার বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিন্তু তার মধ্যে একটা অস্বস্তি আর কি কাজ করেই যাচ্ছিল। মাঠের শেষে ছিল কাঁঠালতলার সেই বিশাল বিকট বাগান। দিনের বেলা একা সেখানে কেউ যায় না, আর রাতের বেলা ওখানে দিয়ে আসা রীতিমতো অসম্ভব। দাদুর চলাচল ছিল ওই রাস্তা দিয়ে, তবুও ওই রাতে ওখান দিয়ে যেতে হবে এটা ভেবে নিজে নিজে একটু ঘাবড়ে যাচ্ছিলেন। কি আর করার, রাত্রি অনেক হয়েছে, অল্প সময় বাড়ি যেতে হলে সেই রাস্তা ধরতে হবে। তাই বেশি কিছু না ভেবে ওই রাস্তা দিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করলেন। বেশ কিছু দূর এগিয়ে যাবার পর তার নাকে তিনি গন্ধটা পেলেন। গন্ধটা স্বাভাবিক থেকে তীব্রতর হতে লাগলো। তিনি নিজেকে বোঝাতে চাইলেন, না এটা তেমন কিছু না, কিন্তু ভয় তাকে ঝাপসে ধরছিল চারদিক থেকে। পিছন থেকে এবার অদ্ভুত কিছু আওয়াজ তার কানে আসলো। এর পিছনে একবারও তাকাননি, তাই টর্চ হাতে সোজা এগিয়ে যান। হঠাৎ তার মনে হলো শুকনো পাতার উপর দিয়ে কেউ হাঁটলে যেমন মর্মর আওয়াজ হয়, এমন আওয়াজ করে কেউ একজন তার পাশে হাঁটছে। মনের অজান্তে পাশের ভয়ঙ্কর বাগানের দিকে তার টর্চের আলো চলে যায়। টর্চের আলোয় তিনি যা দেখতে পান তা হয়তো সেটার জন্যই ওই রাতে অপেক্ষা করছিল। হালকা আলোতে তিনি দেখতে পেলেন পাশের একটা কবরের মাটি ভেঙে কি যেন একটা বের হয়ে আসছে। শিয়াল টিয়াল হবে হয়তো এটার ভেবে নিলেন তিনি, কিন্তু না, ওটা আর কিছুই না। ওটা ছিল দাদুর স্বপ্নে দেখা সেই বিভৎস নারীর অবয়বটি। দাদু বুঝতে বাকি রইল না আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায়। ভয়ে একদম গ্রাস করে ফেলে তাকে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ঘুটঘুটে অন্ধকারের মাঝে নিজেকে অসহায় মনে হলো তার। এবার সেই নারী অবয়বটি বলতে থাকলো, তোকে বলেছিলাম না আমাকে ওর থেকে আলাদা করিস না। কণ্ঠটি হালকা থেকে প্রখর হতে লাগলো, যেন ওটা কাছে এগিয়ে আসছিল। এবং তাই হলো যেটা দাদু অনুমান করেছিলেন। পিছন থেকে ঝাপটে ধরে দাদুকে ধরে অবয়বটি। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। আল্লাহকে বারবার স্মরণ করছিলেন এবং নিজেকে অবয়বের হাত থেকে আলাদা করার চেষ্টা করছিলেন, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছিল না। বারবার ওনার পিঠের উপর চাপ সৃষ্টি করছিল অবয়বটি। এই বুঝি তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়। নিস্তেজ হয়ে যান তিনি। বাঁচার শেষ চেষ্টাটা করেন। এটা ভেবে আল্লাহু আকবার বলে জোরে ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের জন্য নিজেকে হালকা মনে হলো। শরীরের উপর বোঝাটা বোধ হয় আর নেই। দৌড় শুরু করলেন তিনি। কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন জানেন না।
কতটা সময় নিয়ে তিনি দৌড়াচ্ছেন তাও মনে নেই। মনে আছে জ্ঞান হারানোর আগে উনি সামনে হালকা আলো দেখতে পেয়েছিলেন। পরদিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার পাশে অনেক লোকজন, তাই আর তার দিকে সবাই তাকিয়ে আছে। রাতের ঘটনা খুলে বললেন তিনি। প্রাণে বাঁচলেও নিজের কোমরের বল হারান তিনি। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতর সৃষ্টি হয়। পরে এলাকার এক স্বনামধন্য কবিরাজের কাছে দাদুকে নিয়ে গেলেন তিনি। বললেন, মেয়েটির কাছ থেকে ওই জিনটি আলাদা করার জন্য এত কিছু ঘটেছে। এমনকি আমার দাদির সন্তান নষ্ট হওয়ার পেছনেও ওই জিনটি দায়ী। পরে ওই কবিরাজ সেই বিভৎস নারী জিনটিকে আটকান এবং তাকে একটি বোতলে ভরে ভৈরব নদীর পানিতে ফেলে দেন। এরপর অনেক বছর জীবিত ছিলেন দাদু। জীবনে চলার পথে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি। কোমরের উপর অংশ বাঁকা হয়েছিল তার। মাথা নিচের দিকে ঝুঁকে লাঠি ভর করে হাঁটতে হতো তাকে। এরপর তিনি অনেক বছর জীবিত ছিলেন। 4 সন্তানের বাবাও হয়েছিলেন তিনি। তার সাথে আর তার পরিবারের সাথে এমন আর কখনো ঘটেনি। এই ছিল ঘটনা। ধন্যবাদ ঘটনাটি পড়ে শোনাবার জন্য। ধন্যবাদ সকল শ্রোতাদের ধৈর্য ধারণ করে ঘটনাটি শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনার এই ঘটনাটার জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এনজয় করেছেন এবং অনেক ইন্টারেস্টিং লেগেছে ঘটনা আমার কাছেও। তো এই ছিল ঘটনা ওনার, এবং এরপর তিনি তার নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছেন এবং সেটা আমি শেয়ার করছি না। তো এই ছিল ঘটনা, এবং আমরা পরবর্তী আরও একটা ঘটনায় যাব। তার আগে আমরা ছোট্ট একটা ব্রেকে যেতে চাই। ব্রেকের পর আবারও ফিরে আসছি। তো এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন ভূতের ডাক। ভূতের ডাক। ওয়েলকাম ব্যাকের পরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো চলে আছেন। আমরা আরও একটা ইমেইলে যাব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবেন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরফাত। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেচরিয়া গ্রামের বাসিন্দা তিনি। তার ভাষ্যমতে এই ঘটনা তাদের এলাকায় বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এক বাস্তব কাহিনী। অনেক প্রবীণ মানুষও এখনো শপথ করে বলেন এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। 1988 সালের ভয়াবহ বন্যার শেষ সময়টায় মুক্তাগাছা উপজেলার প্রায় সবকটি এলাকায় পানিতে তলিয়ে গিয়েছিল। চারদিকে শুধু পানি আর পানি। ধানের ক্ষেত, রাস্তা, মানুষের উঠান সবকিছু যেন একাকার হয়ে গিয়েছিল। 2 নম্বর বড়গ্রাম ইউনিয়নের বাজে ধনুকা গ্রাম তখন প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সে গ্রামের বহু বছর ধরে বসবাস করতেন এক বৃদ্ধ ধর্মপ্রাণ মানুষ। গ্রামের মানুষ তাকে চিনত হাফেজ করিমউদ্দিন নামে। তিনি কোথা থেকে এসেছেন তা কেউ ঠিক করে বলতে পারত না। শুধু শোনা যেত মুক্তিযুদ্ধের অনেক বছর আগে তিনি তার স্ত্রীকে নিয়ে এই গ্রামে এসে ছোট্ট একটি কুড়ে ঘর বানিয়ে বসবাস শুরু করেন। তখনই তার বয়স ছিল অনেক। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন তিনি যখন প্রথম গ্রামে আসেন তখন তার বয়স ছিল অত্যন্ত 70 কিংবা 80 বছর। তার স্ত্রী ছিলেন অত্যন্ত পর্দাশীল, শান্ত স্বভাবের একজন নারী। সারা জীবন গ্রামের মানুষ তাকে খুব কমই দেখেছে। তারা দুইজনই ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী মানুষ। ঘরে তেমন কিছু ছিল না, তবু তারা কখনো কারো কাছে হাত পাততেন না। হাফেজ করিমউদ্দিন গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতেন। যে কয়টা টাকা মানুষ তাকে দিত সেই টাকায় কোনো রকমে সংসার চলত। কেউ যদি তাকে ফেতরা বা জাকাত দিতে চাইতো তিনি হেসে বলতেন, আমি তো গরিব না ভাই, আমার থেকেও অনেক বেশি অভাবী মানুষ আছে গ্রামে, তাদের দিন। গ্রামের মানুষ তার এই আত্মসম্মান বোধ দেখে মুগ্ধ হতো। 100 বছরের কাছাকাছি বয়স হলেও তিনি লাঠি ছাড়াই চলাফেরা করতেন। সবচেয়ে অবাক করার বিষয় ছিল তিনি চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করতে পারতেন। তার কণ্ঠ এত মধুর ছিল যে গ্রামের মানুষ মাঝে মাঝে শুধু তার তেলাওয়াত শোনার জন্যে বসে থাকত। 1988 সালের সেই ভয়াবহ বন্যার রাতেই ঘটে যায় জীবনের শেষ অধ্যায়। প্রবল বাতাস আর বৃষ্টির মধ্যে হঠাৎ তার কুড়ে ঘরটি ভেঙে পড়ে। ভাঙা ঘরের নিচে চাপা পড়েন তিনি এবং তার স্ত্রী। চিৎকার শুনে গ্রামের লোকজন হাঁটু সমান পানি ডিঙিয়ে ছুটে আসে। অনেক কষ্টে তাদের বের করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যখন গ্রামের লোকজন ধীরে ধীরে তাকে বিষয়টি জানালো, তখন কয়েক মুহূর্ত নীরব থাকার পর তার চোখ স্থির হয়ে যায়। বুকের ভিতরে একবার কেঁপে ওঠার মতো শব্দ হয়। তারপর তিনি নিথর হয়ে পড়েন। গ্রামের লোকেরা বুঝতে পারে তার স্ত্রী মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। বন্যার চারদিকে পানি থাকায় তখন তাদের কবর দেওয়া সম্ভব হয়নি। তাই গ্রামের ইমাম সাহেবের পরামর্শে লাশ দুটি কলা গাছের ভেলায় তুলে কৈরা বিলের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে পানি কমে গেলে তাদের দাফন করা হয় গ্রামের এক পাশে। এরপর ধীরে ধীরে সময় কেটে যায়, মানুষ ঘটনাটি ভুলে যায়। বছর গড়িয়ে যায়, প্রায় 22 বছর পর সেই গ্রামের চেহারা বদলে যায়। গ্রামের মানুষ তখন অনেকটাই সচ্ছল। সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের শিশুদের পড়ানোর জন্য একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হবে। কয়েকটি শিক্ষক আর হাতে গোনা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলটি যাত্রা শুরু করে। কিন্তু তখন কেউ খেয়াল করেনি স্কুলটি নির্মাণ করা হয়েছে ঠিক সেই জায়গার কাছাকাছি যেখানে বহু বছর আগে হাফেজ করিমউদ্দিন ও তার স্ত্রীকে দাফন করা হয়েছিল। 2010 সালের বর্ষাকালের একদিন প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। কুদ্দুস মিয়ার ছেলে আবুল কাশেম মাছ ধরতে গিয়েছিল বিলের ধারে। সেদিন তার জালে অনেক মাছ উঠেছিল। খুশি মনে সে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সন্ধ্যা নেমে আসে, চারদিকে কুয়াশার মতো হালকা ধুইটে পরিবেশ। হঠাৎ সে সামনে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা কাপড়, লম্বা দাড়ি, মাথা নিচু। কয়েক পা এগিয়ে যেতেই তার বুক কেঁপে ওঠে, কারণ লোকটাকে সে চিনে ফেলেছে। তিনি হাফেজ করিমউদ্দিন, অথচ তিনি তো বহু বছর আগে মারা গেছেন। সে দৃশ্য দেখে কাশেম মিয়া ভয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় মাঠ থেকে উদ্ধার করা হয়। কিন্তু 3 দিন পরই সে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকেই গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে গ্রামের মাঝের পুকুরে জাল ফেলতে গিয়েছিলেন মাঝবয়সী একজন জেলে, নাম তার মজিদ আলী। রাত তখন প্রায় 11টা, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ তিনি দেখতে পান পুকুরের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হয় কেউ হয়তো পানি থেকে মাছ তুলছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ লোকটি পানির উপরেই দাঁড়িয়ে আছে। তার সাদা পোশাক বাতাসে দুলছে। মজিদ আলী ধীরে ধীরে তার দিকে তার কাছে দেখেন সে বৃদ্ধ। তিনি যেন ধীরে পায়ে পানির উপর দিয়ে হাঁটছেন। মজিদ আলী জাল ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে যান। তারপর আর কখনো তিনি রাতে মাছ ধরতে যাননি। আর কি ঘটনা ঘটেছিল গ্রামের রাখাল ছেলে সোহেলের সাথে। বিকেলের দিকে তিনি গরু চড়াতে গিয়েছিলেন বিলের পাশে। সূর্য তখন ডুবে যাচ্ছে। হঠাৎ সে দেখে দূরের একটি কাঁঠাল গাছের মোটা ডালের উপর কেউ একটা বসে আছে, সাদা পোশাক পরা। প্রথমে সে ভাবে হয়তো গ্রামের কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পর সে মানুষটি ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার চোখ যেন অস্বাভাবিকভাবে স্থির। সোহেল বুঝতে পারে এসে সেই মানুষ যার কথা গ্রামে সবাই বলাবলি করছে। ভয়ে সে গরু ফেলে দৌড়ে বাড়ি ফিরে আসে। কয়েক সপ্তাহ পর সবচেয়ে অদ্ভুত ঘটনাটি স্কুলের ভেতর। এক বিকেলে প্রচন্ড ঝড় ওঠে। শিক্ষক ও ছাত্ররা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ঝড় দেখছিল। তখন তারা দেখে মাঠের মাঝখানে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সাদা পোশাক পরা। ঝড়ের তীব্র বাতাসেও তিনি একদম নড়ছেন না। স্কুলের পিয়ন গফর মিয়া অনেকক্ষণ তাকিয়ে থেকে কাপা গলায় বলেছিলেন, এই মানুষটা তিনি চিনতে পেরেছেন। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেই মানুষের চোখের সামনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে প্রায় 30 থেকে 35 জন মানুষ দাবি করেন তারা সেই বৃদ্ধকে দেখেছেন। কেউ বলেছেন তিনি রাতের বেলা বিলের উপর দিয়ে হাঁটছিলেন, কেউ বলেছেন পুকুরের ধারে বসে ছিলেন, কেউ বলেছেন কালভার্টের উপর ধীরে ধীরে হাঁটছিলেন। সর্বশেষে গ্রামের শিক্ষিত লোকজন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। একজন কবিরাজকে ডেকে আনা হয়। তিনি জায়গাটি ঘুরে দেখে বলেন, এই স্কুলটি নির্মাণ করা হয়েছে একজন নেককার মানুষের কবরের জায়গায়, তাই তার আত্মা শান্তি পাচ্ছে না। এরপর গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় স্কুলটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। স্কুলটি প্রায় 50 গজ দূরে সরিয়ে নেওয়া হয়। আশ্চর্যজনকভাবে এরপর থেকে সেই অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে গ্রামের অনেক মানুষের দাবি আজও মাঝে মধ্যে গভীর রাতে সেই পুরনো জায়গায় গেলে দেখা যায়
সাদা পোশাক পরা এক বৃদ্ধ ধীরে ধীরে হেঁটে চলেছে কোথাও থেকে। এই ছিল ঘটনা মোহাম্মদ ইয়াসিন আরফাত, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা চেচুরিয়া গ্রাম। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছেও ভালো লেগেছে এবং এনজয় করেছেন। এরপর কি হয়েছে আমি জানি না, যদিও সব ঘটনা যে ভয়ের হবে বিষয়টা এমন না। কিছু কিছু ঘটনা থেকে যায় অনেক রহস্য এবং সে রহস্য থেকে জন্ম নেয় আরও অনেক রহস্য। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি, এবং যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদেরকে ফলো করুন। এবং চাইলে আপনিও কিন্তু আপনার ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারেন, এবং সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের ডাক bd@gmail.com, which is BHOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার সাথে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনার স্টোরি একটু এসে শেয়ার করতে চান, নাকি আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। এবং যারা দেশের বাইরে আছেন সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, চাইলে লেখাও পাঠাতে পারেন। তো এই হচ্ছে ঘটনা। আশা করছি আবার কোনো একটা ঘটনা নিয়ে এবং আবার একটা কোনো এপিসোড নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন ভূতের ডাক। আবার দেখা হচ্ছে কোন এক পর্বে। ভূতের ডাক।